নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। শান্তি 17 থেকে শুরু হবে জানা। তো 20 থেকে না সংস্কার নাকি ওটা 20 থেকে মনে হয় সংজ্ঞা তো শেষ হয়েছে মনে হয় দাদা না। সংস্কার দাদা আপনার সাউন্ড বন্ধ আপনার। আচ্ছা হ্যাঁ 20 থেকে শুরু হবে যে বলতে ওকে। সংস্কার স্কন্ধ, তন্মধ্যে সংস্কার স্কন্ধ কাকে বলে? যা কিছু সংস্কার আছে অতীত অনাগত বর্তমানের আভ্যন্তরীণ বা বাহ্যিক, স্থূল বা সূক্ষ্ম, হীন বা উত্তম, দূরের বা নিকটের, সেই সমস্ত সংস্কারের একত্রিতভাবে রাশিকৃত সংক্ষিপ্ত আকারে পুঞ্জীভূত যে সংগ্রহ তাকে সমষ্টিগতভাবে সংস্কার স্কন্ধ বলে। তন্মধ্যে অতীত সংস্কার কাকে বলে? যে সংস্কার সমূহ অতীত নিরুদ্ধ, বিগত, বিপরিণত, হস্তগত, অন্তর্হিত, উৎপন্ন হয়ে বিগত, অতীত অংশের অন্তর্গত, যেমন চক্ষু সংস্পর্শজ চেতনা, শ্রোত্র সংস্পর্শজ চেতনা, ঘ্রাণ সংস্পর্শ চেতনা, জিহ্বা সংস্পর্শজ চেতনা, কায় সংস্পর্শজ চেতনা, মনো সংস্পর্শজ চেতনা, এগুলিকে অতীত সংস্কার বলে। ক, তন্মধ্যে অনাগত সংস্কার কাকে বলে? যে সংস্কার সমূহ অজাত, অভূত, বান্ত, এগুলো আগের মতো আর কিনা, সবগুলো আগের মতো যেগুলো সেম এগুলো এভাবে টেনে যেতে হবে, কারণ পেজ বেশি তো। তন্মধ্যে বর্তমান সংস্কার কাকে বলে? একই রকম 22 ক, 22 ক, তন্মধ্যে আভ্যন্তরীণ সংস্কার কাকে বলে? সেই শর্তগণের যে সংস্কার সমূহ আভ্যন্তরীণ, ব্যক্তিগত, স্বীয় নিজস্ব এবং তৃষ্ণা মিথ্যাদৃষ্টি মানবর্ষে গৃহীত, যেমন চক্ষু সংস্পর্শজ চেতনা, শ্রোত্র সংস্পর্শজ চেতনা, ঘ্রাণ সংস্পর্শজ চেতনা, জিহ্বা সংস্পর্শ চেতনা, কায় সংস্পর্শ চেতনা, মনো সংস্পর্শ চেতনা, এগুলোকে আভ্যন্তরীণ সংস্কার বলে। আচ্ছা, এখানে আমরা পরিশ্রম দেখি সংস্কারের মধ্যে অতীত, অনাগত, বর্তমান, তাহলে ওই তিনটা কিসের হচ্ছে এটা? তারপর হচ্ছে আভ্যন্তরীণ, বাহ্যিক। ও আচ্ছা, তাহলে বলতে 5টা আর কি না? কিভাবে 5টা? অতীত, অনাগত, বর্তমান, তার বাহ্যিক, আভ্যন্তরীণ।
আর আরো নাই? স্থূল সূক্ষ্ম আছে তো। স্থূল আছে, সূক্ষ্ম আছে। স্থূল আছে, সূক্ষ্ম আছে, হীন আছে, উত্তম আছে, দূরে আছে, নিকটে আছে, এভাবে থাকবে তো সবগুলো। হ্যাঁ, না এখানে ওই মূল মূল পাঁচটা কি বলতেছে যে না, নাকি আমার মূলের কোনো হিসাব নাই, সবগুলো মূল। মূল হিসাব নেই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার মূল স্থলে এখানে আছে। আচ্ছা, তন্মধ্যে বাহ্যিক, তাহলে আভ্যন্তরীণটা পড়ছি, বাহ্যিক ও সেম আর কি না? হ্যাঁ, তারপরে 23, তন্মধ্যে স্থূল ও সূক্ষ্ম সংস্কার কি প্রকার? অকুশল সংস্কার স্থূল, কুশল অব্যাকৃত, সংস্কার শুষ্ক। প্রথমেই শুরু হচ্ছে যে অকুশলটা স্থূল মানতে, হ্যাঁ, মানে এটা আমাদের কাছে, সবার কাছে বোধগম্য, সেজন্য এটা স্থূল সবার কাছেই। হ্যাঁ, তারপরে আমরা শুরু থেকে কিন্তু এটা অকুশলটা শুরু, হ্যাঁ, স্থূল, অকুশল শুরু দিয়ে শুরু সংস্কার স্থূল, কুশল অব্যকৃত, সূক্ষ্ম, মানতে। এইভাবে সেম। এর পরেরটা হ্যাঁ, এভাবে কুশল ও কুশল, স্থূল অব্যকৃত, সংস্কার সূক্ষ্ম। তারপরে আচ্ছা, 24 24 নাম্বার, তন্মধ্যে হীন উত্তম সংস্কার কিরূপ? অকুশল সংস্কার হীন, কুশল অব্যকৃত সংস্কার উত্তম। আচ্ছা, এটা হচ্ছে সূক্ষ্ম আর স্থূলের মধ্যে, আর হীন উত্তমের মধ্যে। এটা হচ্ছে মানতে, হ্যাঁ, কুশল অকুশল, হীন, হ্যাঁ, তারপরে অব্যকৃত, উত্তম। উত্তম, ওইটার মধ্যে একই অবস্থা ছিল মানতে, হ্যাঁ। তার মধ্যে সেই সংস্কার সমূহকে পরস্পরের সাথে তুলনা করে হীন উত্তম সংস্কার উপলব্ধি করা উচিত। এই ক্ষেত্রে অব্যকৃত বলতে কি বুঝবেন? কুশল অকুশল সংস্কার হীন, অব্যকৃত সংস্কার উত্তম। অব্যকৃত বলতে কি বুঝবেন এখানে? বলতে এখানে অব্যকৃত, এখানে অনেকটা যেটাকে ব্যাকৃত করা যাচ্ছে না, এটা অনেকটা উপেক্ষা এরকম হচ্ছে না বলতে। অপেক্ষা এটা ব্যাকৃত করা যায়। নির্বাণ অব্যকৃত ঠিক আছে, কিন্তু নির্বাণ তো সংস্কার না। না, নির্বাণ সংস্কার না, তাইলে এখানে অব্যকৃত সংস্কার ঊর্ধ্বে নির্বাণ। উপাসক সুকুমার বাবু এই জায়গাটা একটু লিখে রাখেন, 24 নম্বরের পেজ নাম্বার দিয়ে। মানে অব্যকৃত সংস্কার উত্তম, এটা হ্যাঁ, একটা জানলে সবকিছু জানা হবে আর কি। এটা আমরা চ্যাট জিপিটি দেখলে তো হচ্ছে তাহলে। চ্যাট জিপিটি এটা জানবে না, আবার চ্যাট জিপিটি এটা জানবে না। ও আচ্ছা, ইয়ে তো আসে নাই তো, এইখানে সুপ্রিয় বাবু আসছে? হ্যাঁ, সুপ্রিয় বাবু আসছে? আসে নাই? না, আমাদের সুপ্রিয় ভাষা নেই। অব্যকৃত সংস্কার উত্তম। পুরোটা লাইন লিখলে ও হয়তো বুঝতে পারে তখন। হ্যাঁ, সুকুমার বাবু ট্রাই করে দেখেন একবার। কুশল অকুশল সংস্কারহীন, অব্যকৃত সংস্কার উত্তম। এটা বুঝিয়ে দিতে বললে বুঝাই দিবে কেন উত্তম। হ্যাঁ, দুঃখ বেদনা সম্প্রযুক্ত সংস্কারহীন, দুঃখ বেদনা সম্প্রযুক্ত সংস্কারহীন, এটা ঠিক আছে। সুখ এবং অদুঃখ অসুখ বেদনা সম্প্রযুক্ত সংস্কার উত্তম, মানে উপেক্ষা বেদনা উত্তম, সুখ এবং অদুঃখ অসুখ বেদনা সম্প্রযুক্ত সংস্কার উত্তম।
সুখ দুঃখ বেদনা সম্প্রযুক্ত সংস্কারহীন ও দুঃখ অসুখ বেদনা সম্প্রযুক্ত সংস্কার উত্তম। সমাপত্তি অলাভী সংস্কারহীন সমাপত্তি লাভী সংস্কার উত্তম। ঠিক আছে, আগের মতো। আসবযুক্ত সংস্কারহীন অনাসব সংস্কার উত্তম। ঠিক আছে, তারপরে আচ্ছা 25 ক তন্মধ্যে দূর সংস্কার কি প্রকার? অকুশল সংস্কার কুশল অব্যাকৃত সংস্কার হতে দূরে। কুশল অব্যাকৃত সংস্কার অকুশল সংস্কার হতে দূরে। ঠিক আছে, আগের মতোই আছে। আগের মতো আছে বলতে। তারপরে আচ্ছা খ তন্মধ্যে নিকট সংস্কার কি প্রকার? অকুশল সংস্কার অকুশল সংস্কারের নিকটে। কুশল সংস্কার কুশল সংস্কারের নিকটে। অব্যাকৃত সংস্কার অব্যাকৃত সংস্কারের নিকটে। দুঃখ বেদনা সম্পর্কিত সংস্কার দুঃখ বেদনা সম্পর্কিত সংস্কারের নিকটে। সুখ বেদনা সম্পর্কিত সংস্কার সুখ বেদনা সম্পর্কিত সংস্কারের নিকটে। আগের মধ্যে মানতে এটাও বিজ্ঞান। আচ্ছা তন্মধ্যে বর্তমান বিজ্ঞান কাকে বলে? যেই বিজ্ঞান জাত ভূত সংজাত প্রসূত আবির্ভূত প্রাদুর্ভূত উৎপন্ন সম্পন্ন উৎপাদিত সমর্থিত বর্তমান অংশের অন্তর্গত, যেমন চক্ষু বিজ্ঞান শ্রোত্র বিজ্ঞান ঘ্রাণ বিজ্ঞান জিহ্বা বিজ্ঞান কায় বিজ্ঞান মনোবিজ্ঞান, ইয়াকে বর্তমান বিজ্ঞান বলে। যেগুলো বর্তমান উৎপন্ন হচ্ছে আর কি বলতে, হ্যাঁ যেগুলো বর্তমান উৎপন্ন হচ্ছে এগুলা। 28 ক তন্মধ্যে আভ্যন্তরীণ বিজ্ঞান কাকে বলে? সেই সেই সত্যগণের যে বিজ্ঞান আভ্যন্তরীণ। ব্যক্তিগত স্বীয় নিজস্ব এবং তৃষ্ণা মিথ্যা দৃষ্টি ও মানবশে গৃহীত, যেমন চক্ষু বিজ্ঞান শ্রোত্র বিজ্ঞান ঘ্রাণ বিজ্ঞান জিহ্বা বিজ্ঞান কায় বিজ্ঞান মনোবিজ্ঞান, ইয়াকে আভ্যন্তরীণ বিজ্ঞান বলে। এখানে আমরা 29 জন একটু একটু টেনে টেনে চলে যান, একই হইলে টানতে চলে যান। তন্মধ্যে বাহ্যিক বিজ্ঞান কাকে বলে? এটা বাইরেটা কিরকম? 29 এখানে দুই জায়গায় দুই রকম পাইছি অবশ্যই আর কি। বলেন। এটা হচ্ছে মুক্তির পথে সহায়ক হওয়ার কারণে, মানে এজন্য মানে বলা হচ্ছে যে অব্যাকৃত সংস্কার উত্তম। তো এই অব্যাকৃত সংস্কার কেন গুরুত্বপূর্ণ? তা এটা হচ্ছে অরহতের চিত্ত এবং নির্বাণ হচ্ছে জ্ঞান, অর্থাৎ লোকোত্তর চিত্ত মানে এগুলো উৎপন্ন হয় সেই জন্য। তো আরেক জায়গায় পাইছি যে কর্মফলের বন্ধন থেকে মুক্তি, সেজন্য অব্যাকৃত সংস্কার উত্তম। আমি আর করতেছি না, একটা পর্ব কর্মফলের বন্ধন থেকে মুক্তি পুরোটা, অর্থাৎ নাকি এমনি বলবো? অব্যাকৃত এমনি এক দৃষ্টিকোণ থেকে এগুলো কুশল, কারণ আর্যষ্টাঙ্গিক মার্গের মধ্যে আর্যষ্টাঙ্গিক মার্গই নির্বাণ এর পথ। আর্যষ্টাঙ্গিক মার্গই নির্বাণের পথ। প্রক্ষান্তরে আর্যষ্টাঙ্গিক মার্গ সবগুলোই কিন্তু কুশল, প্রক্ষান্তরে সবগুলোই কুশল, কিন্তু এই কুশল নির্বাণ প্রত্যক্ষ করণার্থে, এই কুশল ফল ভোগ করার জন্য করা হয় না বলে, এটা নির্বাণ প্রাপ্তির জন্য যখন হয় তখন এটাকে কুশল অকুশলে বর্ণনা করা যায় না। এগুলোকে আমরা নৈর্বাণিক কর্ম বলি।
হ্যাঁ নৈর্বাণিক সেটাই বলতেছে আর কর্মকেও কি। আবার আমরা পক্ষান্তরে লোকোত্তর কুশল হিসাবেও বলি আমরা। আর এটা আমরা একটা জায়গায় হয়তো পাইছিলাম, মনে আছে আপনাদের? এই জায়গাগুলোকে লোকোত্তর কুশল, লোকোত্তর আবার কুশল হতে পারে না। কুশল বললে এগুলো লোকীয় ব্যাপার, আর লোকোত্তর হইলে সেখানে কুশল অকুশলের মুক্তি। কিন্তু আমাদেরকে প্রত্যেকটা জায়গায় কুশল হিসেবে ব্যবহার করা হয়েছে। কি জন্য বলেছে এটা? কারণ কুশলের প্রতি আমাদের একটা আগ্রহ, উদ্দীপনা, ভালো লাগা, একটা টান অনুভব করানোর জন্য ওই শব্দগুলো এভাবে ব্যবহার করা হয়েছে। কিন্তু লোকোত্তর প্রকৃতপক্ষে কিন্তু কি না, এটা কুশলের মধ্যে পড়ে না, বুঝছেন? কুশলের মধ্যে পড়েনি। আনন্দে। তবে হ্যাঁ, যদি তাই হয় তাহলে শ্রোতাপত্তি মার্গ তো লোকোত্তরে পড়েছে, তাই না? হ্যাঁ, তো ওখানে শ্রোতাপত্তি মার্গের মধ্যে আমরা জানলাম কি তিনটা সংযোজন চিহ্ন হলে শ্রোতাপত্তি মানে মিথ্যা দৃষ্টি চিরতরে ধ্বংস হয়। এরপরে যেগুলা পালিত হয় এখানে কুশল থাকবে না নাকি? এগুলো কুশল হবে না? যেগুলা শোকগামী অনাগামী যাওয়ার পথ যেগুলো আছে এগুলা? হ্যাঁ, কুশল বলতে নর্মালি আমরা কুশলকে দুই ভাগে বিভক্ত করি, একটা লোকীয় কুশল আর একটা লোকোত্তর কুশল। এখন লোকোত্তর কুশল আপনি কাকে বলবেন? শ্রোতাপত্তি মার্গটা লোকোত্তর কুশল চিত্ত, কুশল চিত্ত বলা হয়েছে। কিন্তু এটার ফলাফলের দিক থেকে চিন্তা করলে এগুলো কুশল হননকারী বা সংস্কার হননকারী নাকি না? হ্যাঁ অবশ্যই। বুঝছেন উপাসক, বুঝছেন? হ্যাঁ বাতে ঠিক আছে তো হননকারী, কিন্তু আমরা এই তো চিত্তগুলো আপনার কুশল চিত্ত হনন করতেছে, অকুশল চিত্ত হনন করতেছে। অবশ্যই হ্যাঁ। তো যেহেতু এগুলো হননকারী, সেহেতু এগুলোকে তো আপনি ওই কুশলের পর্যায়ে গিয়ে মাপানো যায় না। তারপরও বলার সুন্দর, কথার সুন্দর এর জন্যে বা আমাদের সাধারণ জনের উৎসাহ উদ্দীপনা প্রবল রাখার জন্যে এই লোকোত্তর কুশল ওইভাবেই নামকরণ করেছেন বলে আমরা একটা জায়গাতে পেয়েছিলাম, মনে আছে আপনাদের? না বলতাম মনে। আচ্ছা, যাই হোক, তাহলে বুঝছেন তো এমনি না? সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে ওই অবস্থাগুলোকে অব্যাকৃত বলা চলে, কারণ সেই অবস্থাকে কুশল অকুশলে নির্বাচন করা যায় না। ওই নৈর্বাণিক কাজকে কুশল অকুশলে ব্যাকৃত করা যায় না। আমরা অব্যাকৃতের সংজ্ঞা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাইলেও এক জায়গায় এরকমও পেয়েছি, যে বিষয়কে কুশল অকুশলে বর্ণনা করা যায় না ওটাকে অব্যাকৃত বলা হয়। হ্যাঁ বাতে ওইটা পাইছি বলতে, হ্যাঁ ওটা মনে আছে। হ্যাঁ, তো সুতরাং ওই দৃষ্টিকোণ থেকে এই নৈর্বাণিক কাজগুলোকে যদি ব্যাখ্যা করা হয় তাহলে ওই অবস্থাগুলোকেও অব্যাকৃত বলতে হবে। তো সেজন্য কুশল অকুশল থেকে অব্যাকৃত উত্তম, এভাবে হলে মিলবে আর কি। আর সরাসরি এটাকে আমি নির্বাণ বলতে পারতেছি না, কারণ নির্বাণ সংস্কার মুক্ত। না করে তো সংস্কার সবকিছু উদ্দিন নির্বাণ। হ্যাঁ, যেহেতু এটা সংস্কার করতেছি আমরা। না এখানে বন্ধন থেকে, কর্মফলের বন্ধন থেকে মুক্তি, এটা সুন্দর করে লিখছে অবশ্যই। মুক্তি হইলে, কর্মফলের বন্ধন থেকে মুক্তি হইলে সংস্কার মুক্ত, কিন্তু এখন আমরা পড়তেছি যে কিন্তু সংস্কার, এখানে ভেজাল আছে, বুঝছেন? কিন্তু আবার ওখানে পুনর্জন্ম আবদ্ধ থাকে, এটা হইলে বানতে আর কি। হ্যাঁ, ওই যে কর্মফলের বন্ধন মুক্তি, আবার ভিতরে লেখা পড়তেছি যে পুনর্জন্মে কিন্তু আবদ্ধ থাকে, কিন্তু এমনি উত্তম।
এখানে বলছে যে ওই তো বানতে ওই তো আমি যেভাবে কুশল যেটা কর্ম বলছি করলে সেটা আর ভালো কি। ফল। ঠিক আছে তো, হ্যাঁ আমি যেভাবে বলছি সেভাবে হ্যাঁ, আপনি আপনি যখন যেটা বলছেন সেটাই মানে সেটাই একদম। লোকোত্তরমুখী যখন চিন্তা করবেন, এটা হচ্ছে যে তখন কুশল অকুশল দুইটাই হননকারী। ওটাকে তখন কুশল হুম। অকুশলে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। হ্যাঁ, এটাকে যতক্ষণ পর্যন্ত এটা মানে অরহতের মানে চিত্ত উৎপন্ন হবে না, ততক্ষণ পুনর্জন্ম বন্ধ হবে না। এখানে ভেবে লিখছে, হুম খুব সুন্দর করে স্টুডেন্টটা দিছে, ঠিক আছে, মানে আমি বলছি যে এটা বুঝে ঠিক গেছে। আছে না এখন? এটা ঠিক আছে বানতে, হ্যাঁ। Okay. ঠিক আছে উপাসক, তারপরে যাবে। আর কিছু বলবেন উপাসক, বুঝছেন? না বানতে দেখি সামনে আরো আর ক্লিয়ার হবে আশা করি। হ্যাঁ, হুম। আচ্ছা। তন্মধ্যে হীন উত্তম বিজ্ঞান কিরূপ? আমরা স্থূল সূক্ষ্ম বিজ্ঞান পড়ছি। হ্যাঁ, বুঝি নাই। স্থূল ও সূক্ষ্ম বিজ্ঞান কিরূপ? অকুশল বিজ্ঞান স্থূল, কুশল অব্যাকৃত বিজ্ঞান সূক্ষ্ম। এগুলা ওই সূত্র অনুসারে টানছে তো দাদা, মানে একদম রূপ থেকে বিজ্ঞান স্কন্ধ পর্যন্ত না ঠিক যেভাবে আছে। রূপ স্কন্ধ শুরু হয়েছে সেভাবে বিজ্ঞান স্কন্ধ এভাবে শুরু হবে, কিন্তু আমরা এভাবে আগে পড়ি নাই। হীন সূক্ষ্ম এভাবে বিজ্ঞান কিন্তু না পড়ি না নাই। এগুলো কোথাও শুধু করে নেই, কিন্তু এখানে না এগুলো শুধু বানছি তো। অর্থাৎ দিবঙ্গের মধ্যে মানে তাতে যেটা আলোচনা হয়েছে যে ঠিক আছে। এমনি বুঝলে একদম সোজা, কোনো ব্যতিক্রম কিছুও নাই। না না বলতে এরকম আবার ব্যতিক্রম নাই। বিশেষ বুঝতে হবে, বিশেষ বোঝার জিনিস ওরকমও কোনো ব্যাপার নাই। না না এমনি জাস্ট ভাঙাভাঙি হয়েছে কাছের হ্যাঁ, তো দূরের। বাংলা ভাঙা হয়েছে বলতে ভালো হয়েছে। তো বাংলা হয়েছে তখন ওই যে আমাদের ভবিষ্যতের কাজ দেবে আর কি বলতে। হুম। এগুলো আহ, একসাথে গুলিয়ে ফেলা। ধর্মসঙ্গিনী পড়ার সময় মনে হয়েছিল তেমন কিছু লাভ আসতেছে না, কিন্তু এর পরবর্তীতে যখন এই ধর্মসঙ্গিনী শেষ করার পরে আমরা তো এখনো অভিধর্ম মত সংগ্রহ পড়তে গিয়ে এই ধর্মসঙ্গিনীর অনেক বিষয়, অনেক উপলব্ধ বিষয় ওখানে এখন নতুন করে কাজে লাগতেছে, অথচ আচ্ছা, আমি বাংলা পড়ার সময় লাগতেছে এমনি আবার চলে আবার গেছিলাম। অভিযোগ সংক্রান্ত করতেছেন। না এখনো শেষ হয় নাই তো, এটা আচ্ছা 196 পৃষ্ঠা না কত আচ্ছা, এটা চলতেছে। কি আবার শুরু করেছেন বাংলা ক্লাসে? না অভিযোগ এখন আমি শুরু দ্বিতীয়বার করি না, এটা দ্বিতীয়বার চলতেছে চলতেছে যে তো, তখন থেকে, ও অনেক আচ্ছা। থেকে আগে থেকে তো। চলতেছে যে অনেক আগে থেকে, শেষ হচ্ছে না আর কি। ও, এক লাইন দুই লাইন নিয়ে অনেক সময় 1 ঘন্টা চলে যায়, সেই জন্য। আচ্ছা আচ্ছা। না তবে ওই বানতে আমরা প্রথমবার এবং বাংলাদেশের ক্লাসে দ্বিতীয়বার এগুলো বুঝাবুঝির মাধ্যমে হুম। আবার তৃতীয়বারটা আরো অনেক 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 উন্নত হয়েছে আর কি, অভিধর্ম উন্নত হওয়ার পেছনে কারণ বুঝাবুঝি। হচ্ছে যে ধর্মসঙ্গিনী অনেক হম মানে সাপোর্ট করতেছে এখানে, ধর্মসঙ্গিনীর আলোচনাগুলা। তাহলে 30। বাদে তন্মধ্যে হীন উত্তম বিজ্ঞান কিরূপ? অকুশল বিজ্ঞান হীন, কুশল অব্যাকৃত বিজ্ঞান উত্তম। কুশল অকুশল বিজ্ঞান হীন, অব্যাকৃত বিজ্ঞান উত্তম। এরকমই মানতে এখানে। হুম। আচ্ছা, একটি তন্মধ্যে দুজ্ঞান কিরূপ? অকুশল বিজ্ঞান কুশল অব্যাকৃত বিজ্ঞান হতে দূরে। কুশল অব্যাকৃত বিজ্ঞান অকুশল বিজ্ঞান হতে দূরে। কুশল বিজ্ঞান অকুশল অব্যাকৃত বিজ্ঞান হতে দূরে, অকুশল অব্যাকৃত বিজ্ঞান কুশল বিজ্ঞান হতে দূরে। এইটাতে আচ্ছা একটু পরে নিচে আর কিছু আছে দেখি। অকুশল অব্যাকৃত বিজ্ঞান কুশল বিজ্ঞান দূরে, অব্যাকৃত বিজ্ঞান কুশল অকুশল বিজ্ঞান হতে দূরে, কুশল অকুশল বিজ্ঞান অব্যাকৃত বিজ্ঞান হতে দূরে। দুঃখ বেদনা সম্প্রযুক্ত বিজ্ঞান সুখ এবং অদুঃখ অসুখ বেদনা সম্প্রযুক্ত বিজ্ঞান হতে দূরে। সুখ এবং অদুঃখ অসুখ বেদনা সম্প্রযুক্ত বিজ্ঞান
দুঃখ বেদনা সম্প্রযুক্ত বিজ্ঞান হতে দূরে। সুখ বেদনা সম্প্রযুক্ত বিজ্ঞান দুঃখ এবং অদুঃখ অসুখ বেদনা সম্প্রযুক্ত বিজ্ঞান হতে দূরে। দুঃখ এবং অদুঃখ অসুখ বেদনা সম্প্রযুক্ত বিজ্ঞান সুখ বেদনা সম্প্রযুক্ত বিজ্ঞান হতে দূরে। অদুঃখ অসুখ বেদনা সম্প্রযুক্ত বিজ্ঞান সুখ দুঃখ বেদনা সম্প্রযুক্ত বিজ্ঞান হতে দূরে। সুখ দুঃখ বেদনা সম্প্রযুক্ত বিজ্ঞান অদুঃখ অসুখ বেদনা সম্প্রযুক্ত বিজ্ঞান হতে দূরে। এখানে কোনটা কোনটা বেশি আসছে মনে হয় নাকি? সমাপত্তি অলাভের বিজ্ঞান সমাপত্তি লাভের বিজ্ঞান দূরে, এটা ঠিক আছে। আবার আচ্ছা, তন্মধ্যে নিকটে বিজ্ঞান কিরূপ কি প্রকার? অকুশল বিজ্ঞানের নিকটে। আচ্ছা, এটা ঠিক আছে মনে হয়। তার মানে এখানে সূত্র অনুসারে বিভাজন সমাপ্ত বলতে, এখানে শেষ হয়ে গেছে। সূত্র অনুসারে বিভাজন সমাপ্ত। আচ্ছা, এটা আমরা সূত্র হিসেবে পড়ছি, এখন অভিধর্ম অনুসারে বিভাজন। আচ্ছা, এখানে আসবে মূল বিষয়। 32 পঞ্চস্কন্ধ, রূপস্কন্ধ, বেদনাস্কন্ধ, সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। 1 রূপস্কন্ধ। 33 তন্মধ্যে রূপস্কন্ধ কি প্রকার? এক প্রকারে রূপস্কন্ধ সমস্ত রূপ হেতু নয় অহেতুক। ঠিক আছে, এটা আচ্ছা, বলতে যেটা এটা টিকা দিছে লোভ। হ্যাঁ বলেন। এই যে অহেতুক বলতেছে রূপকে, তার মধ্যে সমস্ত রূপ অহেতুক। হ্যাঁ, সমস্ত রূপ হেতু নয় বলতেছে বলতে, হেতু নয়। তো না। আমরা আগে সূত্র অনুসারে ওখানে কি পাইছিলাম? উপাসক সুকুমার বাবু সূত্র অনুসারে দেখেন তো ওখানে কি বলা হয়েছে রূপস্কন্ধকে? যা কিছু রূপ আছে অতীত, অনাগত, বর্তমান, আভ্যন্তরীণ বা বাহ্যিক, স্থূল বা সূক্ষ্ম, হীন বা উত্তম, দূরের বা নিকটে। ওখানে হেতুর কথা আসে নাই না? না, হেতুর কথা এখানে আসবে না তোমাদের। কারণ ওইটা তো আমাদের সূত্র অনুসারে, এখানে তো এটা শুধু সূত্র অনুসারে। হ্যাঁ, এটা কোনটা মানে অতীত, বর্তমান, তারপর আভ্যন্তরীণ, বাহ্যিক, স্থূল, সূক্ষ্ম, হীন, উত্তম, দূরের নিকটে, মানে এভাবে ভাগ করছে আর কি সূত্র অনুসারে। তাহলে এখন রূপ স্কন্ধ অর্থাৎ অভিধর্ম অনুসারে হচ্ছে যে হেতু নয় অহেতুক, বিপ্রযুক্ত, সম্প্রযুক্ত, লৌকিক বা শাসব বা আসবযুক্ত, এভাবে মনে হয় অর্থাৎ শুরু হবে। আচ্ছা, আমরা সূত্রতে পাইছিলাম আমাদের কত প্রকার তাহলে? অতীত, অনাগত, বর্তমান, আভ্যন্তরীণ, বাহ্যিক, স্থূল, সূক্ষ্ম, হীন, উত্তম। তার মানে আমরা 10 প্রকার পাইছিলাম না? দূরের নিকটে 12 প্রকার। আচ্ছা, দূরের নিকটে 12 প্রকার। 12 প্রকার। তার মানে এখানে সবগুলো 12 প্রকার করে পাইছি আমরা। এখানে কত প্রকার? হ্যাঁ, এখানে কতবার দেখি। হ্যাঁ, আচ্ছা। সমস্ত রূপ হেতু নয় অহেতুক, হেতু বিপ্রযুক্ত বা বিচ্ছিন্ন, সপ্রত্যয়, সংস্কৃত, রূপ, লৌকিক, শাসব। আচ্ছা, ওর টিকা আছে, টিকা পড়ে দেখি। লোক হেতু লোভ দেশাদির ইচ্ছা হেতু চৈতসিক, রূপের গুণ নহে এই অর্থে রূপ অহেতুক। ও আচ্ছা, লোভ দেশাদির ছয় হেতু চৈতসিক। আচ্ছা, এগুলো রূপের গুণ নয়। ও আচ্ছা, বুঝা গেছে বলতে এখন না? আমরা বুঝছি তো, রাখি সবাই। রূপস্কন্ধ কি প্রকার? এক প্রকার রূপস্কন্ধ সমস্ত রূপ হেতু নয়
তার মানে অহেতুক। অর্থাৎ হেতু 28 প্রকার বিপ্রযুক্ত, রূপগুলো সবগুলোই অহেতুক হেতু বিপ্রযুক্ত একই কথা, মানে হেতু নাই আর বা কি, বিচ্ছিন্ন। অহেতুক, হ্যাঁ, হেতু বা হেতু বিচ্ছিন্ন, যুক্ত নাই, হ্যাঁ, একই কথা। বা বিচ্ছিন্ন। তারপরে আবার বলতেছে যে সপ্রত্যয়, সপ্রত্যয় কেন বলছে বলেন তো? রূপালম্বন, শব্দালম্বন, গন্ধালম্বন, রসালম্বন। এখানে সপ্রত্যয় কেন বলা হয়েছে? মানে টিকে পড়তেছি যে আমি আরো ও আচ্ছা, এটার ঠিক আছে মতে। হ্যাঁ ঠিক আছে পড়েন। এবং স্পর্শ আলম্বন আকারে জড় লোবাদি হেতু উৎপত্তির আলম্বন প্রত্যয়। বুঝছেন এখন? হ্যাঁ, মানে বুঝে দেন তাহলে। ও আচ্ছা, মানে এইগুলা এই রূপগুলা দিয়ে বানতে এগুলা যখন আলম্বন হিসেবে আসবে তখন এটা প্রত্যয় কারণে লোক এটা দেশ এরকম আকারে প্রত্যয় যুক্ত হবে আর কি বানতে। যুক্ত হবে। লোক হ্যাঁ দেশ, হ্যাঁ, যুক্ত হবে। হ্যাঁ হ্যাঁ, আলম্বন হওয়ার মধ্যে আলম্বিত বলে যুক্ত হবে তোমাদের, ঠিক আছে। এই কারণে সব প্রত্যয় বলছে যে অর্থাৎ এই রূপ যখন চিত্ত উৎপাদনে সহায়তা করে তখন এটা প্রত্যয়, তখন হেতু, প্রত্যয় হ্যাঁ আকারে, তখন হেতু প্রত্যয় যুক্ত আকারে হবে। তখন কাজ করে। এমনি অহেতুক ঠিক আছে, কিন্তু চিত্ত উৎপাদনের ক্ষেত্রে চিত্ত উৎপত্তিতে ও হেতু হিসেবে কাজ করে। অবশ্যই বলতে ওখানে নিচে লিখেছে বলতে এটা হেতু এতে না, কি জানি প্রত্যয় হিসেবে কাজ করে। প্রত্যয় হিসেবে কাজ করে, হ্যাঁ। এই জন্য কি বলা হচ্ছে এখানে, লোভ জড় লোবাদি হেতু উৎপত্তির আলম্বন প্রত্যয় বা আলম্বন উপনিশ্রয় প্রত্যয় হয়। এই জন্য রূপ সপ্রত্যয়। এতে এটি প্রতীয়মান হলো যে, হ্যাঁ বলেন, রূপের মানতে বলেন। সংস্কৃত সম্পর্কে আমরা আগেও জানছি, এখানে আবার ইয়ে করে পরে আর একটু পরিষ্কার হবে। সংস্কৃত এটা শেষ হয়েছে না আমাদের আরো আসলো। এটা শেষ করেন তারপরে সংস্কৃত। আমি ওইটা আমাদের সবার আর একটু ইয়ে হবে, যাদের মধ্যে ইয়ে আছে আর কি, বোঝার হয় নাই পুরোপুরি ভাবে। এই জন্য রূপ সপ্রত্যয় এতে এটি প্রতীয়মান হলো যে, রূপের প্রভাবে যে তৃষ্ণাবাদ দেশ জন্মে তার হেতু নিজ চিত্তে, এবং ওই ব্যক্তি বা বস্তু তৃষ্ণাবাদ দেশ উৎপত্তির উপনিশ্রয় বা উপলক্ষ মাত্র। তারপর হচ্ছে সংস্কৃত। একটু এই সপ্রত্যয়টা আর একটু পরিষ্কার করেন সবার জন্য, মানে একদম উদাহরণ সহ। বলতে এখানে আমরা সপ্রত্যয়টা আমাদের যে স্বর ইন্দ্রিয় আছে, এই 6 দ্বার দিয়ে আমাদের যে আলম্বন গুলো উৎপন্ন হয়, এগুলা আলম্বন উৎপন্ন হওয়ার হয় কিভাবে? আমাদের যদি ওই যে রূপ যদি না থাকে এখানে, এই রূপের সাথে যখন আলম্বনের সংস্পর্শ হয় তখনই আমাদের এই প্রত্যয়টা উৎপন্ন হয় বানতে। ওইখানে এটা কি উপনিশ্রয় প্রত্যয় বলা হচ্ছে আর কি, ওইটার উপনিশ্রয় এটা হচ্ছে কার, ওই আলম্বনের, তখন রূপস প্রত্যয় বলা হচ্ছে রূপকে, এরকম তো বলা নাকি? ঠিক আছে, অর্থাৎ প্রত্যয় শব্দটা আসছে যে ওই 24 প্রকার পাঠান থেকে, প্রত্যয় থেকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাহলে এখানে এটা কোন রূপটা, কোন প্রত্যয়? উপনিশ্রয় প্রত্যয়ের আলম্বন উপনিশ্রয় প্রত্যয়, প্রত্যয়ের বানতে এগুলো রূপ আলম্বন তিনটাই আর প্রত্যয়, কি। ঠিক আছে, রূপ আলম্বন হ্যাঁ প্রত্যয়, আলম্বন প্রত্যয় একটা আছে না, হ্যাঁ বানতে আলম্বন প্রত্যয় আছে, আরো কি আছে? উপনিশ্রয় মানে প্রত্যয় এটা হতে এটা পারে। এটা মানে উপনিশ্রয় প্রত্যয়কে বানতে 3 ভাগে অর্থাৎ ভাগ করছে আর কি। আলম্বন প্রত্যয়, উপনিশ্রয় প্রত্যয় অর্থাৎ অনন্তর অনন্তর উপনিশ্রয়, তারপর প্রকৃত উপনিশ্রয়, এই 3 ভাগে ভাগ করছে বানতে। আচ্ছা, যাই হোক, এখানে আসছে তো সব বানতে, উপনিশ্রয় প্রকৃতি সবগুলো আসছে তো। তো না প্রকৃতি কোথায় আসছে এখানে? না এখানে প্রকৃতি আসে নাই তো।
না, প্রকৃতি আসে নাই, প্রকৃতি আলম্বন যে আলম্বন উপনিষ্ঠ যখন আসছে হুম। ওইটা মানে না, এখানে প্রকৃতির প্রয়োজন নাই তো। প্রকৃতি উপনিশ্রয় হতে পারে তো, মানতে তবে অগ্নিষ্ঠ প্রকৃতি উপনিষ্ঠ অবশ্যই হবে, প্রকৃতি উপনিশ্রয় সেটা অবশ্যই বলতেছি। হবে তো। অর্থাৎ উপনিষ্ঠ পত্র যখন আসছে এখন উপনিষ্ঠই, অর্থাৎ উপনিষ্ঠই উৎপত্তির উপনিষ্ঠই বা উপলক্ষ মাত্র। উপনিষ্ঠ যখন আসছে ওই উপনিষ্ঠ পত্রে আমরা যেটা পড়ছি তখন সেটাকে মানে তিন ভাগে ভাগ করছে, আলম্বন উপনিষ্ঠই, অনন্তর উপনিষ্ঠই, প্রকৃত উপনিষ্ঠই। ও আচ্ছা, আচ্ছা, ওই উপনিশ্রয় মানে মনে আছে, আচ্ছা, উপনিশ্রয় মানে মনে আছে সরাসরি সে ইয়া করবে না, সবগুলো আর কি বলতে, ও হ্যাঁ, ইয়া করে চিত্ত চৈতসিক, ওর কারণে এটা হবে। যেমন আমরা ওই ইয়াতে পড়ছিলাম যে কেউ জাল মাছ ধরতে গেছে, মাছ ধরাটা কিন্তু হিংসা দেশ, তো সেখানে লোভ এর কারণে সে মাছ ধরতে গেছে যে খাওয়ার জন্য, তাহলে লোভটা হচ্ছে যে উপনিশ্রয়, আর দেশটা হচ্ছে যে প্রত্যক্ষ সেই মুহূর্তের বিষয়, দেশটা সরাসরি, আর ওটা লোভটা হচ্ছে যে উপনিশ্রয়। এখানেও এই রূপ আলম্বন বা এই রূপ ওই উপনিশ্রয় আকারেও কাজ করতে পারে, প্রত্যয় হতে পারে, এটা ওই জন্য এটা স্বপ্রত্যয়। যাই হোক, আমরা স্বপ্রত্যয় আলোচনা করছি যে এটা উদাহরণ দিতে বলছিলাম যে কিরকম, যেমন আমি শুনতেছি, শব্দরূপ না, শুনছি যে ওই শব্দ বিজ্ঞান উৎপন্ন হওয়ার জন্য শব্দরূপটাও সাহায্যকারী না? এবং এই শব্দ উৎপন্ন হওয়ার জন্য যে একটা বায়ুমণ্ডলের ব্যাপার আছে, ওই বায়ুমণ্ডলটাও এখানে কিন্তু সাহায্যকারী, এবং আমার কানের সেন্সর প্রসাদ রূপ এটাও সাহায্যকারী, তারপরে আমার বিজ্ঞান বা ওই সর্বচিত্ত সাধারণ চৈতসিক সহ সেই সময়ে যা যা কিছু উপস্থিত থেকে ওই শব্দ শোনার জন্য সাহায্য করছে, এগুলো সবগুলো প্রত্যয়। সেই প্রত্যয়ের মধ্যে এই রূপ আলম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন যেটাই হোক না কেন, ওগুলোও কিন্তু সেই ক্ষেত্রে প্রত্যয়। এখন বুঝছেন না? এই জন্য বলা হচ্ছে যে রূপ স্বপ্রত্যয়, এমনি অহৈতুক ঠিক আছে, কিন্তু স্বপ্রত্যয়। তারপর সংস্কারটা একটু করি। এরপর সংস্কৃত, এখানে রূপ প্রত্যয় সবাই উৎপন্ন বলে সমবায়কৃত, অর্থাৎ সংস্কৃত। রূপ প্রত্যয় সমবায়ে উৎপন্ন বলে সমবায়কৃত, অর্থাৎ সংস্কৃত। আবার পড়েন ওই জায়গাটা। রূপ প্রত্যয় সমবায়ে উৎপন্ন বলে। এখানে সমবায় বলতে কি বোঝানো হচ্ছে, যে একসাথে আর কি, একসাথে আর কি, হ্যাঁ, সংস্কৃত ধর্ম মানে আর কি। হ্যাঁ, আর একটু পরিষ্কার করে বলেন, সুকুমার বাবু বুঝাই দিতে পারলে বুঝাই দেন। সংস্কৃত মানে বলতে এখানে বসে একটু করে ভেঙে দিছে, মানে সবাই একসাথে মানে উৎপন্ন হয় আর কি সবগুলা, তবে মানে মাত্রই উৎপন্ন হলে এতে বলতে অনিত্যতা এবং পরিবর্তনশীল বানতে। বলেন উপাসক, বলেন। বলতে আমরা এমনি সংস্কৃত শব্দ অর্থ জানলাম কি সংযুক্ত, সংযুক্ত আর কি। বলেন। এখন এটা যখন আমাদের ইয়ের সাথে সংযুক্ত হয়, এখানে প্রত্যয়গুলো সংযুক্ত হয়, হ্যাঁ, তখনই তো এটা সংস্কৃতের মধ্যে প্রচলন আছে বলতে, মানে সংস্কার হিসেবে হচ্ছে।
এইখানে এই সংস্কৃত বলা হচ্ছে যে যেমন রূপ, চারি মহাভূত রূপ, এটা চারি মহাভূত রূপ না? বলতে এই চারি মহাভূত ওটা একক না, মৌলিক না, এটা যৌগিক পদার্থ, যৌগিক বিষয়। এখন বুঝছেন? ওই যৌগিক বিষয়কেই এখানে সংযুক্ত ধর্ম বা সংস্কৃত ধর্ম বলা হচ্ছে, বুঝছেন? যৌগিক এই রূপ, মানে তবে এখানে রূপ প্রত্যয় বলা হচ্ছে তো। এই রূপ প্রত্যয় হচ্ছে যে যৌগিক বিষয়, মানে কিছু বিষয়ের সমন্বিত অবস্থা, সমবায়যুক্ত অবস্থা, একক কোনো বিষয় নয়। না এরকম তো নয় এই বাতে। হ্যাঁ হ্যাঁ, এখন ওই একক নয় যে ওটাই বোঝানো হচ্ছে এখানে, সংযুক্ত ধর্ম, সংযুক্ত ধর্ম আর কি বাতে। হ্যাঁ সংযুক্ত ধর্ম সেটা সংস্কৃত হ্যাঁ। ধর্ম। সংস্কৃত ধর্ম। সংস্কৃত মানে সংযুক্ত, সংযুক্ত মানে হচ্ছে যে যৌগিক, মৌলিক নয়। না মৌলিক তো নাই বাতে এখানে কিছু। হ্যাঁ এটাই। তারপরে কারণ আমরা তো এই পর্যন্ত এটা সবকিছু আমরা আগেও পড়ছিলাম, এটা মনে রাখার ব্যাপার আছে। হ্যাঁ, সংস্কার বললেও এটাও মাথায় মানে আসতে হবে। আমরা যে সংস্কার বলি, সংস্কার কেন নাম দেওয়া হয়েছে এটার কারণে। সংখ্যাত ধর্ম বলেই সংস্কার, বুঝছেন? মানে সংস্কার নামকরণ করার পেছনে এই শব্দটার সঙ্গে সংযুক্ত আছে। হ্যাঁ আর বান্তে আমাদের কি জানি যেটা আমাদের কর্ম যখন ফলে পরিণত হয়, এটা সংস্কার হওয়ার কারণে তো হয়, তাই না? জগনে গিয়ে যেটা হয় ওই সংস্কারও ওই সংস্কৃত ধর্ম, সংযুক্ত ধর্ম, ওইটাও সংস্কৃত ধর্ম, সব কিন্তু কিছু ওইটা কিন্তু যাবতীয় সংস্কৃত ধর্ম। হ্যাঁ কিন্তু ওইটা তো পাকা ফল না। হ্যাঁ, ওটা তো হতেই হয়ে যাবে, এটা জগনেরটা বুঝতেছি। যাই এটা হোক না কেন, যেভাবে যাক না কেন এটা তো যেভাবেই যাক না কেন, এটা সংস্কৃত ধর্ম, সংস্কৃত হয়ে যাবে এটা। সংযুক্ত ধর্ম। কিন্তু আর এই ক্ষেত্রে এটা কি ওরকম হচ্ছে নাকি? সেম এটাই আমি বলতে চাচ্ছি যে এই রূপটাও এটাই সংযুক্ত ধর্ম, ওটা মৌলিক কোনো বিষয় নয়। রূপ, না এখানে আমরা রূপের বিষয় পড়তেছি তো। হ্যাঁ রূপকে প্রথম বলা হচ্ছে যে অহৈতুক রূপ, এটা আমরা মেনে নিয়েছি খুব সুন্দর করে না? অহৈতুক মানে হচ্ছে যে লোভ দেশ মোহ, অল্পদেশ মোহ, কোনো কিছু নাই। হেতুযুক্ত না। তারপরে হেতু বিযুক্ত, কারণ ও একাকী, একাকী থাকলে ওখানে শারীরের মধ্যে কোনো কিছু এটা হতে পারে না মাত্র। হ্যাঁ সেটাই। তারপরে হেতু বিযুক্ত একই কথা, বিচ্ছিন্ন একই কথা, সপ্রত্যয়টা আলাদা কথা। সপ্রত্যয় আমরা এতক্ষণ জানলাম। তারপরে সংস্কৃতও আমরা জানলাম না এখন। সংস্কৃত মানে হচ্ছে যে পটবী ধাতু, আপ ধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু, এই চারি ধাতু সংস্কৃত সংযুক্ত অবস্থা হচ্ছে এই রূপ। সুতরাং এটা মৌলিক না। সংস্কৃতর বিপরীত শব্দটা চাইলেও আমাদের আরেকটু পরিষ্কার হয়ে যেত। সংস্কৃতের বিপরীত মানে অসংস্কৃত না, অসংস্কৃত ধর্ম, অসংস্কৃত ধর্ম আছে কি? শুধু নির্বাণ। নির্বাণ। এখন মনে পড়ছে? অসংস্কৃত ধর্ম হচ্ছে যে নির্বাণ। নির্বাণ। আবার এই নির্বাণ কি মৌলিক না যৌগিক? ওই নির্বাণ মধ্যে মৌলিক। এই জন্য আমি প্রশ্ন করছি যে নির্বাণ মৌলিক বলার কোনো উপায় নাই, নির্বাণে মৌলিকও নাই। আচ্ছা নির্বাণে মৌলিকও নাই, ঠিক। হ্যাঁ বাতে, হ্যাঁ সরি আমার ভুল হচ্ছে। ওকে মৌলিক যৌগিক ওটা উঠতে পারতে নির্বাণ। হ্যাঁ ঠিক মৌলিক আছে। যৌগিক নাই আর, এই জন্য এটা কিছু নাই তো আশঙ্কা। মৌলিক কোনো বিষয় জগতে নাইও, এই জগতেও নাই। মৌলিক কোনো বিষয় জগতে টোটালি নাই। আচ্ছা তারপরে হচ্ছে যে রূপলৌকিক। হ্যাঁ রূপ লৌকিকের টিকাটা আগে তো আমরা জানছিলাম, তারপরে একটু টিকা পড়ি না? পঞ্চ উপাদানস্কন্ধ নামক লোকের
অনিত্য বিষয়ের অন্তর্গত বলে রূপ লোকীয়। আর সেটা ছাড়াও আরেকবার আমরা লোকীয় সম্পর্কে আরেকটা কি ধারণা করছিলাম, অষ্টচারী মার্গচারী ফল ছাড়া যাবতীয় সমস্ত বিষয় লৌকিক, সেই দৃষ্টিকোণ থেকেও সব এটা লৌকিক। হ্যাঁ, হ্যাঁ মানতে মানে শ্রোতাপতির আগ পর্যন্ত সব লৌকিক। হ্যাঁ, তারপরে শাসক, শ্রোতাপতি মার্গের, তারপর শাসক অকুশল চিত্তোৎপত্তির আলম্বন বলে রূপ কামাবসাদীর সহযোগী, এজন্য ইহা শাসক। অকুশল চিত্ত উৎপত্তির আলম্বন বলে। সবার জন্য একবার বলেন সুন্দর করে। অকুশল চিত্তোৎপত্তির আলম্বন বলে রূপ কামা আশবাদীর সহযোগী। এখানে এক সাইড বলছে, বুঝছেন? অকুশল চিত্ত শাসক বলতে এখানে এক সাইড বলা হয়েছে, অকুশলের কথাই শুধু বলা হয়েছে, বুঝছেন? অকুশল বলে কথা না, কুশল শাসক। কুশল তৃষ্ণা যুক্ত না, কুশল কি তৃষ্ণা যুক্ত নয় কি? সুতরাং ওই কুশল শাসক, এখানে অকুশল একটা টানছে আর কি আনতে। হ্যাঁ, শুধু অকুশলটা টানা হয়েছে। শুধু অকুশলটা টানলে যে এক সাইড বুঝতে হবে এরকম না, দোনো সাইড বুঝে যাবেন। অর্থাৎ এই রূপালম্বন কুশলেও সহায়তা করে, কুশল পক্ষীয় ভাবেও শাসক হয়, অকুশল পক্ষীয় ভাবেও শাসক হয়, বুঝছেন? হয় নাকি হয় না? অবশ্যই মানতে হয়, শাসক যুক্ত। তবে বলতে এখানে এমনি কুশল পক্ষীয় বিষয়গুলা, হ্যাঁ যেমন আসক্তি মুক্ত হতে হলে কুশল পক্ষীয় বিষয় দানের ক্ষেত্রে আসক্তি মুক্ত না হলে দান করা যায় না, তাই না? তাই ওই দৃষ্টিকোণ থেকে কুশলটা তো এটা পর্যায়ভেদে আর কি। হ্যাঁ, পর্যায়ভেদে বলতে কিছু কিছু বিষয় আমরা যেমন দান করি, আমরা নারিকেল দান করি বা চাউল দান করি, করে প্রার্থনা কামনা করি যে আমার এই দানের পুণ্য ফলে বিশাল সুন্দর এক বাড়ি হোক, খুব সুন্দর একটা গাড়ি হোক। তাইলে এটা আসক্তযুক্ত, ওইটা তো আসক্তযুক্ত। হ্যাঁ ঠিক। হ্যাঁ, তো সুতরাং ওটা কিন্তু প্রার্থনা করলে বলতে, হ্যাঁ অবশ্যই কুশল। তো তাহলে কুশলটাও এই দৃষ্টিকোণ থেকে কি শাসক না? হ্যাঁ, তবে এখানে আসলে ওই আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু এখানে প্রজ্ঞা সম্প্রযুক্ত মানে লোকোত্তর পর্যায়ের ক্ষেত্রে ওইরকম প্রার্থনা হলে আসক্তযুক্ত হবে বলতে, এটা ঠিক। হ্যাঁ, সবার জন্য বলেন, আপনি বুঝলে তো হবে না শুধু। আর এমনি কেউ কিছু বলতেছেও না তো, হ্যাঁ বুঝে বলতে পারবো না করে চলে যাচ্ছি এখন, সবাই এটা খেয়াল করতেছেন। হ্যাঁ, মাঝে মধ্যে আপনারা একটু জিজ্ঞেস করবেন। তারপরে সংযোজনীয়। আচ্ছা, সংযোজনীয় সংযোজন সমূহের বিষয় বা আলম্বন। গ্রন্থনীয় বা বন্ধনীয়। এই সংযোজনীয় নিয়ে একটা উদাহরণ দেন সবার জন্য। বলতে যে সমস্ত আলম্বন গুলা এখানে আমাদের সকল আলম্বন তো সংযুক্ত করে বলতে, সংযুক্ত ছাড়া তো কোনো আলম্বন নাই এখানে। সংযুক্ত আলম্বন তো আলম্বনে হচ্ছে না, আমি তো পাচ্ছি না। সুগর বাবু বলেন।
এর সংযোজনীয় মধ্যে বানতে তো দশ সংযোজনীয় সবগুলোই আসবে আর কি বানতে। হ্যাঁ, বলেন উদাহরণ দেন একটা। এগুলো উদাহরণ দিলে তো উদাহরণ এগুলো সব বানতে তো দেখেন তো, লোভমূলক আর কি। দেন উদাহরণ একটা দেন। আমি একটা চেষ্টা করতেছি। হ্যাঁ, আমি কোনো একটা কিছু খাবার জিনিস দেখলাম, আমি একটা দেখলাম, দেখে আমি এটাতে লোভচিত্ত উৎপন্ন করলাম, লোভচিত্ত উৎপন্ন করে আমি এই দশ সংযোজনের মধ্যে আমি লিঙ্ক তৈরি করলাম। প্রত্যেকটা চিত্ত এক একটা লোকের সঙ্গে লিঙ্ক না, বানতে এই সংযোগ বা সেতু তৈরি হলো কাকে কেন্দ্র করে? ওই রূপকে ওই কেন্দ্র করে। রূপকে কেন্দ্র করে। তাই সুতরাং ওই রূপ এই কারণে এটা সংযোজনীয়, সেতু বন্ধন তৈরি করে 31 লোকভূমির সঙ্গে আমার সঙ্গে কানেক্টেড করে, বুঝছেন? তো সে দৃষ্টিকোণ থেকে এটা সংযোজনীয়। সব অকুশলের আসবে আর কি। সংযোজন সমূহের বিষয় বা আলম্বন। তারপরে হচ্ছে গ্রন্থনীয় বা বন্ধনীয়, গ্রন্থি বা বন্ধন সমূহের বিষয়। গ্রন্থনীয় মানে কি? গ্রন্থি মানে বন্ধন বলা হচ্ছে বানতে। গিরা আর কি? গিরা আর কি বানতো। গিরা, গিরা লাগাইতে যে, কোথায় গিরা লাগাইতে? লাগানো আছে আমাদের গিরা লাগানো আছে না, ওই গিরা নয় বানতে, এটা আমাদের মধ্যে গিরা আছে, গিরা নয়। আমাদের মধ্যে কোন গিরা লাগানো আছে? আমরা যে প্রতিদিন আমাদের এই সংস্কারের কারণে এটার কারণে এটা এমন ভাবে একটা ফেঁসাই গেছি আমরা। হ্যাঁ, এটা আছি যে ওটা করতে হচ্ছে আমাকে, এটা আছি যে ওটা করতে হচ্ছে। যেমন আমরা সংসারে ঢুকে গেছি বলে সংসারের অনেক দায়িত্ব, এটা সেটা এগুলো সবগুলো একটা ফাঁসা অবস্থায় ওই গিরার মধ্যে আবদ্ধ হয়ে ইয়ে করতেছে। এই গিরা কখন বোঝা যায়? যখন এগুলো এটা খুলতে গেলে ওখানে আবার আটকাচ্ছে, এটা খুলতে গেলে ওখানে আটকাচ্ছে। বড় ধরনের সুতার গুটলি ফাকলি দেখছেন না কখনো? ছুটেছেন এগুলো? বাধ্যগত মানে ছিঁড়া যাবে না, কিন্তু ছুটাইতে হবে আস্তে আস্তে। কেটে ফেললে তো হলো না, কেটে ফেললে হচ্ছে না। এটা তাহলে ছুটাইতে গেলে বিশাল এক ঝামেলা। হ্যাঁ, হয়তো একেবারে কেটে ফেলতে হবে, নাইলে এগুলো খুব ধৈর্য সহকারে আস্তে 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 কোন দিকে ফ্যাঁস লাগছে এই ফ্যাঁসগুলো খুলতে হবে। কিন্তু এই আমাদের যে ফ্যাঁস, এগুলো কাটা ছাড়া কোনো উপায় নাই। এগুলো একমাত্র উপায় হচ্ছে কাটা। কাটলেই কাটলেই এটা থেকে মুক্তি, নাইলে এই জটা ছেদন করা যায় না। ওই দেবতা প্রশ্ন করছিল যে এই জটা কিভাবে মানে ইয়া করতে পারে, উত্তর দিয়েছিলেন, খুব একটা সুন্দর উত্তর। শিলে পাতির ঠায়া নারোসা পাইও চিত্তাং পায়ঞ্চা ভাবায়া আতাপি নিপাকো ভিক্ষু সো ইমাং বিজাটাইয়ে জাটান্তি। এখানে অবশ্য কাটার কথা বলা হয়নি, অবশ্য খুলে ফেলেন বা এই জটা ছিন্ন করেন, ছেদন করেন, ছিন্ন করেন, খুলে ফেলেন এবং এই জটার সমস্ত যাবতীয় সমস্ত কিছু দেখতে পান। দেখে তিনি আস্তে 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 খোলার একটা পদ্ধতি বের করেন। শিলে প্রতিষ্ঠিত হয়ে নরপ্রজ্ঞাবান সমাধি আর বিদর্শন দুই করে ধ্যান চিত্তাং পায়ঞ্চ ভাবে আতাপি নিপাকো ভিক্ষু, দুই করে ধ্যান, ভুলে গেলাম। যাই হোক, ওইভাবে চিত্তকে শান্ত সমাধিস্থ করার পরে এই জটা তিনি ছেদন করেন, খুলে ফেলেন আর কি। আচ্ছা, তারপরে সংযোজনীয়, গ্রন্থনীয়, বন্ধনীয়,
অগণীয়। বানতে অগণীয় হচ্ছে দুঃখ সমুদ্রের আলম্বন বা বিষয়। হুম। অগণীয় দুঃখ সমুদ্রের আলম্বন বা বিষয়, যোগনীয় সংযোগের বিষয়। ওখানেও অগণীয় যোগনীয় আছে, এখানেও আবার যোগনীয় বানতে আছে। ওখানেও সংযোজনীয় আর যোগনীয়র মধ্যে কি তফাৎ? সংযোজনীয় বানতে ওইটা তো সংযোজনের বিষয়, আর যোগনীয় বলতে এখানে সংযোগের বিষয়। এখানে কোথায় সংযুক্ত করে দেয়, তাও 31 লোকভূমিতেই সংযোগ করে আর কি। আগে কোথায় সংযোগ ওইরকম করবে, হ্যাঁ দুইটা একভাবে বানতে হয়েছে। এরকম। যাই হোক, তারপরে নিবারণীয়। নিবারণীয় প্রতিবন্ধকের আলম্বন বা বিষয়, মানে পঞ্চ নিবারণ পঞ্চ নিবারণ বানতে। হবে। তারপরে পরামিষ্ট। এখানে পরামিষ্ট বিকৃতির বিষয়। পরামিষ্টর পরামিষ্ট ইয়া ছিল যে কি যে আমাদের কি বলে, আরেকটা নাম ছিল যে পালি পড়ছিলাম যে আমরা পালি না, বাংলা তার একটা নাম ছিল। সে পরামিষ্টের মধ্যে হ্যাঁ, পরামিষ্টর আরেকটা নাম ছিল। আমি সেটা মনে করছিলাম পরামিষ্ট একটা কি জানি পড়ছিলাম, পরাকাষ্ট নাকি পরা। না, পরামিষ্ট মানে বিকৃত বিষয় তো, মানে উদ্দাচ্চা কুকুচ্চা মনে হয়। কুকুচ্চা হচ্ছে যে পরামিষ্ট। না না মানতে কুকুচ্চা না। ওখানে কিছু একটা ইয়া আছে, এটা ওটার ইয়া করতে গিয়ে এই পরামিষ্টটা আমরা পাইছিলাম। আচ্ছা, যাই হোক, এই পরামিষ্ট হচ্ছে যে বিকৃতির বিষয়। বিকৃতি বলতে বিশেষ করে আমাদের ওই চিত্তগুলো উৎপন্ন হইলে আমাদের চেহারার বিকৃতি ঘটে যায় যে, ওই বিকৃতির বিষয় হচ্ছে যে এই রূপ। মানে ওটার কারণে আমরা কি হই, মানে ইয়া হয়ে যাই, বিকৃত। আচ্ছা, ভ্রান্ত ধারণা মনে হয় আর কি। ভ্রান্ত ধারণা না, চ্যাটজিপিটির মধ্যে চাইলেও পাবেন। তারপর উপাদানীয়। আজকে শেষ করে দিলে ভালো হয়। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু